ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের আলোচনাটা শুরু করছি। আজকে আমরা বেশ কিছু অঙ্ক করব, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো শুরুতেই স্ক্রিনে দেখেন একটা সম্ভাবনার অঙ্ক রয়েছে। বলা হচ্ছে একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। এটা প্রবাবিলিটি বা সম্ভাবনার একটা অঙ্ক। আমি কিন্তু ইতিপূর্বে বেশ কয়েকবার আপনাদের এই ধরনের অঙ্ক করে দিয়েছি। তো খেয়াল করে দেখেন, যেহেতু সম্ভাবনার অঙ্ক, এখানে যেহেতু বলেছে যে সম্ভাবনা কত, তার মানে আমাদের শুরুতেই জানতে হবে সম্ভাবনার সূত্রটা কি। আমরা একটু সম্ভাবনার সূত্রটা সম্পর্কে এখানে আপনাদের সঙ্গে আলোচনা করি। তো দেখেন, আমরা জানি যে সম্ভাবনা ইকুয়াল উপরে হচ্ছে অনুকূল ঘটনা, মনে রাখতে হবে উপরে কি, উপরে অনুকূল ঘটনা, তার নিচে হচ্ছে মোট ঘটনা। আমরা একটা ভাগটান দিলাম, দিয়ে আমরা কি লিখব, নিচে লিখব মোট ঘটনা। ওকে, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র? সম্ভাবনা সূত্র। আমি আবার বলছি, সম্ভাবনা ইকুয়াল উপরে অনুকূল ঘটনা, তার নিচে মোট ঘটনা। যদি বলে সম্ভাবনা কাকে বলে, তাহলে আমরা বলতে পারি যে কোনো ঘটনার অধীনে অনুকূল ঘটনাকে মোট ঘটনা দ্বারা ভাগ করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে সম্ভাবনার মান। ঠিক আছে, এক্ষেত্রে ঘটনাটা ঘটার সম্ভাবনা যেমন হতে পারে, ঘটনাটা না ঘটার সম্ভাবনাও কিন্তু হতে পারে। তো মনে রাখতে হবে, কোনো ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনার সমষ্টি 1-এর সমান। ঠিক আছে, তো এটা আমরা পরবর্তী সময়ে প্রমাণ করে দেখাবো আপনাদের। তো এই অঙ্কটা যদি আমরা করি, তাহলে বলা হচ্ছে একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, মনে রাখতে হবে এখানে যেহেতু বলা হচ্ছে যে ছক্কার অঙ্ক, এবং কয়টা ছক্কা নিক্ষেপ করা হয়েছে? একটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে। তাহলে বলেন তো দেখি, একটি ছক্কার ক্ষেত্রে মোট ঘটনা কয়টা? মোট ঘটনা কিন্তু 6টা। তাহলে আমরা বলতে পারি যে মোট ঘটনা ইকুয়াল হচ্ছে 6টি। এটা আমরা কিন্তু বলতে পারি। কিভাবে আমরা বললাম মোট ঘটনা 6টি? কেননা খেয়াল করে দেখেন, একটা ছক্কার পিঠ কিন্তু 6টা, অর্থাৎ 1 উঠতে পারে, 2 উঠতে পারে, এভাবে 3 উঠতে পারে, একইভাবে 4 উঠতে পারে, এবং 5 উঠতে পারে, আর সর্বশেষ কি উঠতে পারে বলেন তো দেখি? 6 উঠতে পারে। এই 5টা হচ্ছে কি ছক্কার ক্ষেত্রে ঘটনা। এই জন্য আমরা বলি একটা ছক্কায় মোট ঘটনা হচ্ছে 6টি। এইবার আসেন, আমরা কিন্তু মোট ঘটনার মান বের করে ফেলেছি। কত বলেন তো দেখি? 6। এবার অনুকূল ঘটনা আমরা খুঁজে বের করব। অনুকূল ঘটনা কি থেকে পাবো? বলা হচ্ছে এখানে দেখেন যে 2 থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত, এটা আমাদেরকে বের করতে বলেছে। আচ্ছা বলেন তো, এই যে 6টা ঘটনা ঘটেছে, এখান থেকে এই ঘটনাগুলোর মধ্যে 2 থেকে বড় সংখ্যা কয়টা আছে? 2 কিন্তু নয়, মনে রাখতে হবে 2 থেকে বড়। তাহলে 2 থেকে বড় 3 আছে, 4 আছে, 5 আছে, আর 6 আছে। তার মানে মোট কয়টা? 4টা জিনিস আছে। তার মানে এখানে আমাদের অনুকূল ঘটনা কি ঘটবে বলেন তো দেখি? অনুকূল ঘটনা হচ্ছে 4টি। তাহলে অনুকূল ঘটনার জায়গায় আমরা 4 দিয়ে দিলাম। তাহলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6। তার মানে আমাদের সঠিক উত্তর উপরে 2, তার নিচে 3। নিঃসন্দেহে আপনারা বুঝে ফেলেছেন যে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রাইট অপশন। তো এই হচ্ছে সম্ভাবনার অঙ্ক। তো আপনাদের চাকরির পরীক্ষায় সম্ভাবনার কঠিন কোনো অঙ্ক দিবে না, এই ধাঁচেরই একটা অঙ্ক দিয়ে দেবে। আচ্ছা, এখান থেকে যদি প্রশ্ন করা হতো যে 2 বা তার চেয়ে বেশি সংখ্যা আসার সম্ভাবনা কত, তখন কিন্তু এই 2কেও আমাদের হিসাব করতে হতো। তখন কিন্তু অনুকূল ঘটনা হতো 5টি। 4-এর জায়গায় আমরা 5 বসাতাম। এখানে 5, এখানেও 5। ঠিক আছে, কি বললাম প্রশ্নটা? 2 বা তার থেকে বড় সংখ্যা, তার মানে 2 সহ তখন হিসাব করতে হতো। এখন আমি যদি বলতাম যে একটি ছক্কা নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, তাহলে নিচে কিন্তু মোট ঘটনা 6 থাকতো। বিজোড় সংখ্যা কি আছে? 1 আছে, 3 আছে, 5 আছে। তাহলে 3টা, তাহলে উপরে হতো 3। তার মানে তখন উত্তর হতো কিন্তু হাফ। ঠিক আছে, কাটাকাটি করে। তো এইভাবে সম্ভাবনার অঙ্কগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কতটি শব্দ গঠন করা যেতে পারে? নিচে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে, এবং উত্তরগুলো কিন্তু একটু বড় বড় ধাঁচের। 40,000, 39,000, 40,000, 40,000, এরকম হচ্ছে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমাদের দেখতে হবে যে ইকুয়েশনে কয়টা আলাদা আলাদা লেটার রয়েছে। আমরা যদি একটু লিখি, আমরা দেখতে পাচ্ছি ই একটা, কিউ একটা, ইউ একটা,
এ একটা, টি একটা, আই একটা, ও একটা, এন একটা। তার মানে এখানে কোনো লেটার ডাবল নেই। ওকে, যদি ডাবল থাকতো তাহলে কিন্তু একটু আমাদের ক্যালকুলেশন করাটা কঠিন হতো। যেহেতু ডাবল নেই তাহলে কয়টা লেটার রয়েছে? 1 2 3 4 5 6 7 8। ওকে, 8টা। তো মনে রাখতে হবে অ্যান্সার বের করতে হবে 8 ফ্যাক্টোরিয়াল এই আকারে। এখন এই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে যদি কারো ধারণা না থাকে তাহলে কিন্তু আপনারা অঙ্কটা করতে পারবেন না। মনে রাখবেন যে যার সাথে ফ্যাক্টোরিয়াল আছে সেটা মানে সিরিয়াল অনুযায়ী 1 পর্যন্ত গুণ। তাহলে 8 গুণন 7 গুণন 6 গুণন 5, এভাবে 4 গুণন 3 গুণন 2 গুণন হচ্ছে 1। মনে রাখতে হবে যদি 5 ফ্যাক্টোরিয়াল হয় তার মানে 120। কারণ কি 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, 120 হয়ে যাবে গুণ করলে। তো যেহেতু এখানে 8টা লেটার আছে এবং কোনো লেটার ডাবল নেই তাই আমাদের হবে 8 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, যদি এখানে ও 2টা থাকতো তাহলে নিচে ভাগটান দিয়ে লিখতাম 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যদি এন 3টা থাকতো নিচে ভাগটান দিয়ে লিখতাম 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, যদি এমন থাকতো যে এ 2টা, ও 2টা, এন 3টা, তাহলে নিচে লিখতাম 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যখন আমরা অন্য সময় এই ফ্যাক্টোরিয়ালের অঙ্কগুলো করব যে কতটি শব্দ গঠন করা যেতে পারে, ওকে, এই ধরনের অঙ্ক যখন আমরা করব তখন আমরা আরও ডিটেলস আপনাদের ক্লিয়ার করব। তো এই অঙ্কটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি কোনো বর্ণ বা কোনো লেটার ডাবল নেই, তাই যা আছে এইভাবেই আমরা গুণ করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 দুগুণ 6, 4 6 24, 5 24 120। ওকে, 6 120, 6 12 72, 720। 720কে 7 দ্বারা গুণ করলে কত হয়? তাহলে 720 গুণন 7। আমরা একটু গুণ করি। 7 শূন্য 0, 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 7 49, 7 50 হয়ে গেল 5040। এটাকে 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে 5040কে আমরা 8 দ্বারা গুণ করব। 8 শূন্য 0, 4 8 32, 2 হাতে 3, তাহলে 8 শূন্য 0, তাহলে ওই 3 বসে গেল, 5 8 40, তার মানে 40,320। আমরা দেখতে পাচ্ছি ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। তো এইভাবে আপনাদেরকে অঙ্কগুলো কিন্তু করতে হবে। এবার আমি 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। এটা একটা সূচকের অঙ্ক। 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইকুয়াল টু 8 টু দি পাওয়ার x প্লাস 3 হলে x ইকুয়াল টু হোয়াট, মানে x এর মান আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। আচ্ছা, অঙ্কটা আমরা যদি তুলি তাহলে খেয়াল করেন 2 টু দি পাওয়ার কি লেখা আছে উপরে, 2x প্লাস হচ্ছে 2, আর ইকুয়াল 8 টু দি পাওয়ার কত আছে, x প্লাস 3, এটা দেওয়া আছে। তাহলে আমরা বা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ইকুয়াল এই 8 মানে 2 এর উপরে কিন্তু কিউব, তার মানে x প্লাস 3 উপরে আমরা লিখে দিলাম। তাহলে বা আমরা 2 টু দি পাওয়ার 2x প্লাস 2 ঠিক রাখলাম। রাখার পরে আমরা করব কি, 2 টু দি পাওয়ার এই যে উপরে 3 আছে 3 দ্বারা x প্লাস 3কে গুণ করব। তাহলে 3x প্লাস 3 3 কত, 9। তা আমরা জানি বেজ আর বেজ যদি সমান হয় তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়। বেজ কোনটা? বেজ হচ্ছে 2 2, পাওয়ার কোনটা? 2x প্লাস 2 আর 3x প্লাস 9, এই দুটো পাওয়ার। তাহলে বেজ বেজ যেহেতু সমান, এই দুটো বাদ, তাহলে আমরা লিখব বা 2x প্লাস 2 ইকুয়াল 3x প্লাস 9। ওকে, এটা আমরা লিখে ফেলব। তাহলে বাকি দাঁড়াচ্ছে 2x, এই 3x এইদিকে আসলে মাইনাস 3x ইকুয়াল টু 9, এই 2 এইদিকে গেলে মাইনাস 2। তাহলে বাকি দাঁড়াচ্ছে বলেন তো দেখি, 2x মাইনাস 3x, তার মানে মাইনাস x ইকুয়াল টু 9 থেকে 2 গেলে কত থাকে, 7, তাহলে 7 হয়ে গেল। তাহলে সুতরাং x ইকুয়াল টু এই মাইনাসটা ওইদিকে চলে যায় আসলে, মানে উভয় দিকে আমরা মাইনাস দ্বারা গুণ করব। তাহলে -7 আর মাইনাস মাইনাস প্লাস x। ঠিক আছে, জাস্ট x এর সামনে যদি মাইনাস আসে তাহলে এই মাইনাসটাকে ট্রান্সফার করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটা। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? 3 বছর, 4 বছর, 5 বছর নাকি 6 বছর? সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। আচ্ছা বলেন তো দেখি, এখানে আসল কত টাকা? এখানে আসল কিন্তু 450 টাকা, এটাকে আমরা কি বলছি, আসল। আর 6% কি, সুদের হার। তাহলে আমরা এটাকে লিখলাম সুদের হার বা মুনাফার হার, একই কথা, এটা সুদের হার। কত বছরে সুদে আসলে, তার মানে এখানে দেখেন দেওয়াই আছে যে সুদে আসলে 558 টাকা। আচ্ছা বলেন তো দেখি, সুদে আসলে যদি 558 টাকা হয় আর আসল যদি 450 টাকা হয় তাহলে শুধু সুদ কত? তাহলে আমরা 558 থেকে যদি 450 মাইনাস করে দেই তাহলে 801, 108 টাকা হচ্ছে সুদ।
তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি সুদ ইকুয়াল টু 108 টাকা, তাই না? তাহলে আমরা কিন্তু এবার সব জিনিস পেয়ে গিয়েছি। এবার বার্ষিক 6% সুদে কত বছরে, তার মানে কি বের করতে বলেছে বলেন তো দেখি অঙ্কটাতে? কত বছরে, কত বছর মানে কার মান? এন এর মান। তার মানে আমাদের বলতে হবে এন ইকুয়াল টু হোয়াট। নিশ্চয়ই আপনারা আই ইকুয়াল টু পি আর এন এই সূত্রটা জানেন। তাহলে আই ইকুয়াল হচ্ছে পি আর এন। আই মানে কি? সুদ। পি মানে কি? আসল। আর মানে কি? সুদের হার। এন মানে কি? বছর। ওকে, তাহলে এখানে আই যেহেতু সুদ, তাহলে সুদ 108, তার মানে 108 আমরা ইংরেজিতে বসাচ্ছি। পি হচ্ছে 450, তার মানে আসল 450, ইন্টু আর হচ্ছে 6%, তাহলে 6% মানে কত? 6/100, যেহেতু তার সাথে পার্সেন্ট আছে, ইন্টু এন আমাদের বের করতে বলেছে, তাই আমরা এন যা আছে তাই রাখবো। তাহলে আমরা কি করব? 0 0 ক্রস করে দিলাম। এবার আমরা যদি কাটি তাহলে এটাকে কাটতে পারি, 5 দুগুণ 10, থাকলো 5, 5 9 45। 2 দ্বারা যদি আমরা 6কে কাটি, 3 দুগুণ 6। তাহলে বলেন তো দেখি কত হচ্ছে বিষয়টা? আমাদের বিষয়টা হচ্ছে, বা আমরা এই পুরো জিনিসটাকে 9 × 3 × n বাম দিকে লিখলাম, আর 108কে আমরা ডান দিকে লিখলাম। কেন লিখলাম? কেননা এন এর মান বের করতে হবে, তাই পুরো জিনিস ইকুয়াল চিহ্নের এদিক ওদিক করলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এটা আপনাদের বুঝতে হবে। তাহলে বা এন ইকুয়াল টু উপরে 108, নিচে চাইলে 3 নং 27 বসাতে পারি, অথবা আমরা কি করতে পারি, 9 আর 3কে নিচে দিয়ে দিতে পারি। গুণ আছে, ভাগ হয়ে গেল। তাহলে আমরা কাটাকাটি করব, 9 1 9, থাকলো কত? 1 18, 9 দুগুণ 18, আর 3 দ্বারা 12কে কাটলে 3 4 12। তাহলে সুতরাং এন ইকুয়াল টু 4 ইয়ার্স বা 4 বছর। ঠিক আছে, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। দেখেন কত সহজেই আমরা অঙ্কটা কিন্তু করে ফেললাম। তো যদি না বুঝতে পারেন এই সংখ্যাগুলো দ্বারা কি রিপ্রেজেন্ট করা হচ্ছে, কোনটা এন, কোনটা আই, কোনটা পি, ওকে, এইটা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনারা এই ধরনের অঙ্কগুলো ধরতেও পারবেন না। আর যদি ধরতে না পারেন তাহলে করার তো প্রশ্নই ওঠে না। তাহলে এই অঙ্কটা আপনারা ডিটেলস মেথডেও এভাবে করতে পারেন, শর্টকাট মেথডেও এভাবে করতে পারেন। তো ডিটেলস মেথডে আরেকটু সাজাতে হবে, লিখতে হবে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এখানে আই ইকুয়াল টু হচ্ছে 108, এখানে পি ইকুয়াল টু হচ্ছে 450, আর ইকুয়াল টু হচ্ছে 6%, আর এন ইকুয়াল টু হোয়াট। এটা ডান সাইডে আপনারা লিখে দিবেন। ফিজিক্স এ যেরকমভাবে আপনারা অঙ্কগুলো করেছেন ঠিক ওই ধাঁচেই এই অঙ্কটার কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, বলা হচ্ছে 5 এর কত শতাংশ 7 হবে। অনেকবার এসেছে কিন্তু সহজ অঙ্ক, কিন্তু বারবার আসে শতাংশের এই ধরনের অঙ্কগুলো। তো একটু মনোযোগ সহকারে দেখেন কি বলেছে অঙ্কটাতে, 5 এর কত শতাংশ 7 হবে। তাহলে কত শতাংশ যেহেতু বলেছে, তাহলে আমরা কত শতাংশের জায়গায় কি ধরে নিব বলেন তো দেখি? আমরা ধরে নিব যে ধরি 5 এর x শতাংশ, শতাংশ মানে তো পার্সেন্ট, তাই না? তাহলে আমরা এটা ধরে নিব যে ধরি 5 এর, আমরা এভাবে লিখব 5 এর x শতাংশ, যেহেতু বলেছে 7 হবে তাহলে ইকুয়াল 7। এই যে আমরা ধরেই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করলাম। ওকে, তাহলে বা 5 এর বলেন তো x শতাংশ মানে কত? x ভাগ 100 ইকুয়াল কত? 7। তাহলে এর তো গুণের মতো কাজ করে, আমরা বলতে পারি 5 20 100। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? উপরে x, তার নিচে 20, তাহলে x ভাগ 20 ইকুয়াল কত? 7। এই 7-এর নিচে 1 আছে, আর গুণ বা বজ্রগুণ যদি আমরা করি, 1 দিয়ে x কে গুণ, 20 দিয়ে 7 কে গুণ, তাহলে সুতরাং x ইকুয়াল টু 7 দুগুণ 14, তার মানে 140। তাহলে কত শতাংশ বলেন তো দেখি? 140 শতাংশ। তাহলে আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে 5 এর 140 শতাংশ 7 হবে। ওকে, তো এরপর যে একটু বলি আমি, আমার কাছে যারা অনলাইনে বেসিক ম্যাথ শিখতে চান, একেবারেই ম্যাথের জিরো থেকে শুরু করতে চান এবং প্রো বা অ্যাডভান্স লেভেল অবধি পৌঁছাতে চান, একেবারে ধীরে 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 3 থেকে 4 মাস ব্যাপী একটা কোর্স আমরা লঞ্চ করেছি এই মুহূর্তে অফারে। ওকে, তো সেই কোর্সটার ফি রাখা হয়েছে মাত্র 510 টাকা। আপনারা এই ব্যাচে জয়েন হতে পারেন আমার সাথে, এবং সাথে কিন্তু আপনারা 999টি অঙ্ক সম্বলিত একটা পিডিএফ শিট পেয়ে যাবেন চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, তো দেরি না করে আপনারা 01642702760 এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা নর্মাল কলে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। ত্রিভুজ ABC এর AB ইকুয়াল টু AC এবং কোণ BAC ইকুয়াল টু 80 ডিগ্রি হলে কোণ ABC ইকুয়াল টু হোয়াট? নিচে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে।
আচ্ছা, একটু আমরা দেখি যে কি বলা হচ্ছে। বলা হচ্ছে একটা ত্রিভুজ, মানে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটার এবি ইকুয়াল টু এসি। তার মানে আমরা যদি বলি যে একটা ত্রিভুজ যেটার এটা এ, এখান থেকে এটা হলো বি এবং এখান থেকে এটা হচ্ছে সি আনুমানিক, তাহলে কি করতে হবে? এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, তার মানে এই এ থেকে বি যতটুকু, এই এ থেকে সিও হবে ততটুকু। ওকে, আমরা দিয়ে দিলাম, ধরেন আনুমানিক আমরা এটা অঙ্কন করলাম। এবার আসেন, তাহলে এটা আমরা সংযোগ না করে দিলে তো এটা ত্রিভুজ হবে না, তাই না? তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটার এ বি এবং এসি এই দুটো বাহু সমান। মনে রাখবেন, এই দুটো বাহু যেহেতু সমান, তার মানে এই কোণটা এবং এই কোণটা পরস্পর সমান হবে, কিন্তু এইটা কিন্তু পরস্পর সমান হবে না, মনে রাখতে হবে। তো এখন এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, তাহলে আমরা এই পর্যন্ত এসেছি। এবং কোণ বিএসি, আচ্ছা বিএসি বলতে কিন্তু এই এ কোণটাকে নির্দেশ করা হচ্ছে, এ কোণটা মনে রাখতে হবে, মাঝখানে যেটা আছে সেটাই কোণ। তাহলে বিএসি, তাহলে এই কোণের মান কত ডিগ্রি? 80 ডিগ্রি। এখন জানতে চাচ্ছে কি কোণ এবিসি, তার মানে এই বি কোণটা, অর্থাৎ এই মাঝখানের বি কোণটা, এই কোণটার মান কত? তাহলে আমরা একটু অন্য কালার দিয়ে ফাইন্ড আউট করি। এই কোণটার মান আমাদের কাছে জানতে চাচ্ছে যে এই কোণটার মান আমাদের কত হবে। তাহলে কোণ বি ইকুয়াল টু হোয়াট, এটা। তো এখন দেখেন, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে একটা ত্রিভুজ, আমরা বলেন তো এই ত্রিভুজের ক্ষেত্রে জানি যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, নিঃসন্দেহে আমরা জানি। কোণ এ, কোণ বি এবং কোণ সি 180 ডিগ্রি, তার মধ্যে দেওয়াই আছে একটা 80 ডিগ্রি, তার মানে এটা 80। আচ্ছা বলেন তো এই দুটো মিলে কত হবে? 100। কেননা এই দুটো মিলে যদি 100 না হয় তাহলে তো তিনটা মিলে 180 হচ্ছে না, যেহেতু এটা 80, তার মানে 180 থেকে 80 বাদ দিলে আর থাকে 100। ওই 100 কোণ বি এবং সি এই দুটোর যোগফল। একটু আগেই আমি বলেছি আপনাদেরকে, কি বলেছি বলেন তো দেখি, যে এই যেহেতু এই দুটো বাহু পরস্পর সমান, তাই এই কোণ দুটো পরস্পর সমান হবে। তাহলে এই কোণ দুটো যদি পরস্পর সমান হয় তাহলে 50 50 100 হবে, তার মানে কোণ বি এর মান 50 ডিগ্রি, কোণ সি এর মানও 50 ডিগ্রি। আমাদের কাছে জানতে চাচ্ছে কোণ বি এর মান, তাই আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর 50 ডিগ্রি বা 50 ডিগ্রি। তার মানে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা পরেরটাতে চলে যাব। এই অঙ্কটাতে বলা হচ্ছে কি, 5টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দু কত হবে? 16, 32, 34 নাকি 64? খুবই সুন্দর একটা অঙ্ক। তো এই ধরনের অঙ্কগুলো বর্তমান চাকরির পরীক্ষায় কিন্তু বারবার আসছে, অতীতে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তেমন একটা আসেনি, ঠিক আছে? তো মনে রাখেন নমুনা বিন্দু কিভাবে বের করতে হয়। তো 5টি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা বলেন তো একটা মুদ্রার পিঠ কয়টা? একটা হেড, একটা টেল, তার মানে একটা মুদ্রার পিঠ হচ্ছে 2টি, মনে রাখতে হবে। একটা ছক্কার পিঠ কয়টা বলেন তো? 6টা, মনে রাখতে হবে 6টা। আচ্ছা তাহলে মুদ্রার পিঠ কয়টা? 2টা। তাহলে নমুনা বিন্দু হবে 2 টু দি পাওয়ার, এখানে হবে যতটা মুদ্রা বলবে তত। তাহলে মুদ্রার পিঠ যেহেতু 2, তার মানে নিচে 2, আর এখানে কি এই গ্যাপে হচ্ছে মুদ্রার সংখ্যা। আচ্ছা বলেন তো কয়টা মুদ্রা? 5টা মুদ্রা। তাহলে এই গ্যাপে পাওয়ার হিসেবে কত হবে? 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 5টা 2। অনেকে আবার 5 দুগুণ 10 বলবেন, তাহলে এটা কিন্তু হবে না, 2 আছে 5টা, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32। তার মানে নমুনা বিন্দুর সংখ্যা মোট কতটা হবে? 32টা, অর্থাৎ খ নম্বর অপশনটা এক্ষেত্রে আমাদের সঠিক, ঠিক আছে? এখন আপনারা হয়তো ভাবছেন যদি 6টা মুদ্রা বলতো তাহলে 2 টু দি পাওয়ার 6, উত্তর হতো 64। যদি 3টা মুদ্রা বলতো 2 টু দি পাওয়ার 3, তাহলে উত্তর হতো 8। এইভাবে কিন্তু আমাদের উত্তরগুলো হতো। আচ্ছা যদি 7টা মুদ্রা হতো তাহলে 2 টু দি পাওয়ার 7, অ্যান্সার হতো 128, মানে গুণ করলে যেটা হবে সেটাই, ঠিক আছে? আচ্ছা যদি একটা মুদ্রা নিক্ষেপ করতে বলতো তাহলে হতো 2 টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে কি 2, তার মানে একটা মুদ্রা নিক্ষেপ করলে নমুনা বিন্দু 2টা, 3টা মুদ্রা নিক্ষেপ করলে 8টা, 4টা মুদ্রা নিক্ষেপ করলে 16টা, 5টা নিক্ষেপ করলে 32টা, যেটা আমাদের অঙ্কে চেয়েছে। একইভাবে আমরা যদি মুদ্রা নিক্ষেপের সংখ্যা বাড়াই তাহলে আমাদের নমুনা বিন্দু বা মোট ঘটনার সংখ্যাও বেড়ে যাবে, ঠিক আছে? এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে একটু বলি যে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, ওকে? আর অবশ্যই ভিডিওটাতে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3, 7, 4, 14, 5, 21, 6 ধারার অষ্টম সংখ্যাটি কত হবে? তো আমরা আগে গুণি কয়টা সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। অষ্টম সংখ্যা মানে 6-এর পরের সংখ্যাটা কত হবে সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, এই যে ধারাটা, এই ধারাটা দেখে
আমরা বুঝতে পারতেছি যে এখানে ডাবল ধারা রয়েছে, মানে দুটো ধারা। বিষয়টা কি দেখেন, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে কিন্তু এখানে একটা গ্যাপ দিয়ে এখানে 7 হবে। ওকে, আমরা এটা বলতেই পারি। কিন্তু যেহেতু অষ্টম সংখ্যাটি চেয়েছে, তাহলে আমরা উপরের ধারাটি অর্থাৎ উপর দিকে খেয়াল করব। 7-এর পরে 14, 7 বৃদ্ধি, 14-র পরে 21, 7 বৃদ্ধি, 21-এর পরে 28 হবে এখানে নিঃসন্দেহে। নিশ্চয়ই বুঝতে পারতেছেন, 7-1 7, 7 2 14, 3 7 21, 4 7 28। যেহেতু অষ্টম সংখ্যাটি চেয়েছে 28, যদি নবম সংখ্যাটি চাইতো তাহলে আমাদের সঠিক উত্তর হতো কিন্তু কত বলেন তো দেখি, 3 4 5 6 7। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে কিন্তু 28। আমরা আরেকবার হিসাব করি অষ্টম সংখ্যা, তাহলে 1 2 3 4 5 6 7, অষ্টমটা 28। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে গ। দেখেন, ধারার অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবারই কিন্তু রিপিট হয়, তো যে কোনো অঙ্ক আসতে পারে ধারার ক্ষেত্রে। এই জন্য ধারার অঙ্কগুলো করার সময় আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে, যেন ডাবল ধারা আসলে বুঝতে পারেন, ফিবোনাচ্চি ধারা আসলে বুঝতে পারেন। ওকে, বর্গের ধারা, ঘনয়ের ধারা, ওকে, বর্গমূলের ধারা, নানান ধারা কিন্তু রয়েছে আমাদের। ওকে, তো এই ধরনের অঙ্কগুলো আপনাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে এবং পরীক্ষার হলে অ্যাপ্লাই করে দিতে হবে। ধারা বা সিরিজ সংক্রান্ত আমি বেশ কিছু ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে আমার চ্যানেল থেকে সেগুলো আপনারা দেখে আসতে পারেন। ওকে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, x - 1/x তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 হলে x³ - 1/x³ কত? তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, শুরুতে দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো দেখি, x - 1/x তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 3, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, তাহলে সুতরাং x - 1/x ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এই স্কোয়ার সমান চিহ্ন অতিক্রম করলে স্কোয়ার রুট হয়ে যাবে, তাহলে এটার মান কত, √3 আমরা বলতে পারি এটা। তাহলে এখন আমাদের করতে হবে কি, সুতরাং মান বের করতে হবে x³ - 1/x³, এটার। তো এটাকে যদি আমরা সূত্রের আদলে সাজাই, তাহলে আমরা এভাবে সাজাতে পারি a³ - b³ এই আদলে। তো বলেন তো দেখি, a³ - b³ এর সূত্রটা কি, আমরা বলতে পারি, অনুসিদ্ধান্ত হচ্ছে a³ - b³ এর a - b তার উপর হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, এটা কিন্তু অনুসিদ্ধান্ত a³ - b³ এর। তো এই অনুসিদ্ধান্তটা যদি আমরা এখানে প্রয়োগ করে দেই, তাহলে a - b তার উপর হবে হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a - b, তাই না? খেয়াল করে দেখেন, আমি a b বলছি আর বসাচ্ছি x এবং 1/x, a বলতে x আর b বলতে 1/x, হয়ে গেল বসানো। তাহলে এটার মান √3, তাহলে √3 তার উপর কি কিউব দিয়ে দিলাম, প্লাস এটা ক্রস 3 আঁকে কত 3, আর এটার মান √3, 3√3 বসাই দিলাম। আচ্ছা, বলেন তো দেখি এই জিনিসটা মানে কত? এই জিনিসটা মানে কিন্তু হচ্ছে আমাদের 3√3। কেমনে সেটা আমি একটু বলি, এই যে √3 তার উপর কিউব থাকার অর্থ কি, √3 কয়টা আছে, 3টা, √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে 2টা √3 মানে আমরা √3-এর উপর স্কোয়ার করতে পারি ইন্টু √3, তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে 3√3, তাহলে এটা হচ্ছে 3√3 প্লাস এখানেও হচ্ছে 3√3, তাহলে কত হচ্ছে, 3 3 6 √3। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা রাইট। ওকে, এইবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে লগ x বেজ 1/8 ইকুয়াল -2 হলে x ইকুয়াল টু কত? তো অঙ্কটা আমরা যদি তুলি, আমরা এভাবে তুলব, লগ বেজ হচ্ছে x এবং এই লগ বরাবর 1/8 আছে ইকুয়াল টু -2 আছে। যেহেতু x এর মান কত বের করতে বলেছে, বা আমরা করব কি, লগ তুলে দিব। লগ তুলে দিলে 1/8 এর জায়গায় -2 আসবে এবং -2 এর জায়গায় 1/8 চলে যাবে, তাহলে x এর জায়গায় থাকবে, এখানে হবে -2 ইকুয়াল টু এইদিকে চলে আসবে 1/8। এটা কিন্তু লগ তুলে দেওয়ার ফলে হয়েছে। তো এখন আসেন, এই যে x ইনভার্স 2 এই জিনিসটা মানে কিন্তু আমরা বলতে পারি 1/x²। ওকে, x ইনভার্স 2 মানে 1/x² ইকুয়াল কত, 1/8। এখন বা আমরা আর গুণ বা বজ্রগুণ করতে পারি, x² দিয়ে 1কে গুণ করলে x² ইকুয়াল 8 দিয়ে 1কে গুণ করলে কত হবে, 8। তাহলে বা কি দাঁড়াচ্ছে আমাদের, x ইকুয়াল টু এই স্কোয়ার ওইদিকে গেলে রুট হয়ে যায়, তাহলে √8। তাহলে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে আমরা বলতে পারি বা x ইকুয়াল এই যে 8কে আমরা 4 ইন্টু 2 এভাবে ভাঙিয়ে লিখতে পারি। তাহলে বা x ইকুয়াল টু আলাদা আলাদা যদি করি √4 ইন্টু √2, তাহলে সুতরাং x ইকুয়াল টু, বলেন তো 4কে রুট করলে কত হয় 2,
আর এখানে √2, তাহলে 2√2 অর্থাৎ গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। তো এই হচ্ছে আমাদের 10টা অঙ্ক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই আপনারা যদি আমার কাছে কোর্সে ভর্তি হতে চান তাহলে 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।